এই জসিমউদ্দিন যে ভদ্রলোক, এখন আমি ওনাকে ভদ্রলোক বলছি, আপনারা হয়তো সকলেই অবাক হচ্ছেন বা আমার কো প্যানেলিস্টরাও হয়তো অবাক হচ্ছেন যে কেন ভদ্রলোক বলছি। ইনি হচ্ছেন আমার 38 নম্বর ওয়ার্ডের আমি বাসিন্দা, আমার উল্টো দিকের 39 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হচ্ছেন জসিমউদ্দিন, এবং ওই 39 নম্বর ওয়ার্ডের মধ্যে ঠনঠনিয়া কালী মন্দিরটাই পড়ে, যে ঠনঠনিয়া কালী মন্দিরে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এসে মাকে খুব আরতি করলেন, পুজো করলেন ভোটের আগে আমরা দেখলাম। তো এই জসিমউদ্দিনের কীর্তিকলাপ কিন্তু আজকাল নতুন নয়, ছেলেরও তো কীর্তিকলাপ আছে। জসিমউদ্দিনের কীর্তিকলাপকে চাপা দিয়ে তার গাড়ি চলে গিয়েছিল, পৈশাচিক আনন্দ নিয়েছিল। জসিমউদ্দিনের কীর্তিকলাপ শুরু হয়েছিল 2010-এর থেকে, যখন উনি সিপিআইএম এর কাউন্সিলর ছিলেন। এই 39 নম্বর ওয়ার্ডের এরা হচ্ছে সিপিআইএম এর কাউন্সিলর, এরা সিপিআইএম এর হারমাত ছিল একটা সময়। এই হারমাদরাই যখন পরবর্তীকালে জার্সি চেঞ্জ করলো, তখন এই তৃণমূল এদেরকে সাদরে গ্রহণ করলো, জেনে গ্রহণ করলো যে এরা হচ্ছে হারমাদ, এরা হচ্ছে ডাকাত, এর বড় ভাই লাইফারের আসামি, সে জেল খেটেছে মার্ডারের অভিযোগে। এই ধরনের যার পারিবারিক ব্যাকগ্রাউন্ড, সেরকম ধরনের একজন কাউন্সিলরকে তৃণমূল গ্রহণ করলো এবং তাকে পরপর দুবার তাকে টিকিট দিয়ে তাকে ভোটে জেতালো, মানে ভোট জেতার মেশিন বলে। এবং গতবার 2021 সালের ডিসেম্বর মাসে যে পৌরসভা নির্বাচন হয়েছিল, যেটা তো নির্বাচন আমরা বলি না, সেটা হচ্ছে লুটতরাজ হয়েছিল, সারা কলকাতা জুড়ে লুটতরাজ হয়েছিল। সেই লুটতরাজের নির্বাচনে ওখানকার কংগ্রেসের যিনি ক্যান্ডিডেট ছিলেন, তিনি ওনাকে ওনার এলাকায় হারিয়ে দিয়েছিলেন জসিমউদ্দিনকে। পরবর্তীকালে অন্য জায়গায় অন্য এলাকায় এসে তিনি হেরে গেছেন ওই লুটতরাজের জন্য। মানে জসিমউদ্দিনের আজকে গ্রহণযোগ্যতা যে কি তলানিতে ওই অঞ্চলে, আপনাদের রিপোর্টাররা যদি ওই অঞ্চলে যায় তখন তারা বুঝবে মানুষের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে কথা বললে। ওখানে একটা মাদ্রাসা আছে বৈতুলমল কেলাবাগান বলে, মানে কলাবাগান অঞ্চল মেচুয়ার, ওখানে কলাবাগান খুব প্রসিদ্ধ অঞ্চল, কলেজ স্ট্রিট মার্কেটের ঠিক পেছনে। আর এই যে কলেজ স্ট্রিট মার্কেটটা, যেটা এই যে মানে অব্যবস্থায় এবং মানে যেটা বেঙ্গল শেল্টার গ্রুপ আজকে ছেড়ে দিতে বাধ্য হলো, ছেড়ে দিয়ে চলে গেল, এই যে কলেজ স্ট্রিট মার্কেটটা যে তৈরি হলো না, আজকে কলেজ স্ট্রিট মার্কেট দোতলা অবধি তৈরি হয়ে বাকিটা স্যাংশন অবস্থায় থাকার পরেও যে আছে কলেজ স্ট্রিট মার্কেট, যে এরকম একটা মানে পুরো বাড়ির মতো চেহারা নিয়ে রয়েছে, সেখান থেকে যে লোহা চুরি হচ্ছে, সেখান থেকে যে সিমেন্ট বালি চুরি হচ্ছে, যার জন্য বেঙ্গল শেল্টার গ্রুপের যিনি মালিক সমর নাগ, উনি পর্যন্ত সারেন্ডার করে দিলেন ব্যাংকের কাছে যে না আমি দেউলিয়া ঘোষণা করছি নিজেকে। তারও পেছনে হচ্ছে জসিমউদ্দিন। জয়তদা, আপনি যেগুলো বলছেন, আমরা তো এটাও দেখলাম সুরুচি সঙ্গের মাঠ তার নিজের মাঠ নয়, এলআইসির জায়গা তারা এতদিন ধরে জবরদখল করে চালিয়েছে। এই জসিমউদ্দিন যে বাড়িটায় থাকে, সেই বাড়িটাতে তিনি 3খানা ফ্লোর ইললিগাল কনস্ট্রাকশন করেছেন, তিনি সেই বাড়ির ছাদে সুইমিং পুল বানিয়েছেন। এদেরকে তৃণমূল কংগ্রেস কি বলবে? জসিমউদ্দিন যে পুরো বোর্ডের অংশ, তার মেয়র ছিলেন কে? তার মেয়র হচ্ছেন ফিরাদ হাকিম, যে ফিরাদ হাকিম সবাইকে দাওয়াতে ইসলাম দিচ্ছেন। এই জসিমউদ্দিনের মতো লোকেদেরকে সামনে রেখে তারা দাওয়াতে ইসলাম দিচ্ছেন। শুধু দাওয়াতে ইসলাম নয়, একদম একদম আমি আসছি, পলাশ আসছি। ওই কালি ডিম ছোড়াছুড়ি এই সব কিছু তৃণমূল কংগ্রেসের যারা কাউন্সিলর এবং ছোট থেকে বড় থেকে মাঝারি যে সমস্ত নেতা, দুর্নীতি, তারা একেবারে মারাত্মক অবস্থানে চলে গিয়েছেন। আজকে এই হচ্ছে কি অবস্থা, সেই জায়গা নিয়ে আমি আলোচনা করছিলাম। আচ্ছা, পলাশ কিছু বলবার চেষ্টা করছিলেন, আমি পলাশকে থামিয়েছিলাম, পলাশের কাছে ঠিক এই জায়গায় আসবো। ফিরে থাকিবেন নাম আসতেই আপনি যেটা বলবার চেষ্টা করছিলেন বলুন, আমি শুনিনি, আমি তারপরে না। আমাদের পশ্চিমবঙ্গে অতগুলো জেলের মানে পরিকাঠামো নেই, এই তৃণমূল কংগ্রেসের জন্য একটা খাঁচা বানাতে হবে, মানে যেরকম সেই পশুদেরকে রাখা হয় না আলিপুর জু, সেরকম একটা জু বানাতে হবে। এরা সবাই দোষী, এরা কে কোথায় লুকোবে, কার পরে কার লাইন আসবে, এরা নিজেরাই সেটা ভেবে পাচ্ছে না। আজকে যারা আমাদের পশ্চিমবঙ্গের হার্ট স্পেশালিস্ট আছে, তারা বারবার ফোন করে বলছেন তৃণমূল নেতারা এত ফোন করছে, সবাই নাকি বুকের বাঁ দিকে চিনচিন করছে। তাহলে যদি 15 বছরের এতটাই ভালো কাজ করতো, পলাশ দেখবে এরপর আলিপুর জেলখানায় বসে তৃণমূলের কমিটি তৈরি হচ্ছে। হ্যাঁ, ওটাই বলছি আমি, দলটা ওইখানে বেঁচে থাকবে, শুরু হবে একেবারে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আন্দোলনটা ওখান থেকে শুরু হবে। থেকে তৈরি হলো, ওইখান থেকেই পরামর্শদাতা হিসেবে কাউকে রাখা হলো, ওখান থেকেই সর্বভারতীয় মানে সার্কাস পার্টিটা ওখান থেকেই শুরু হবে। সুতরাং এরা 15 বছর ধরে যে হত্যালীলা করে গেছে, আজকে দেবব্রতদা বলছিলেন যে কি পোস্টপোল ভায়োলেন্স হয়েছে, আমি আপনাকে বলছি ভয় কাকে বলে। অভিষেক ব্যানার্জির মুখ দেখে বলছিল না খুব ভীত। আগের বারের ভোট 21-এর
এবারের ভোটের সময় 2 তারিখে আমাদের একদম পাশের পাড়াতে অভিজিৎ দা, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। আপনারা জানেন যে তার কয়েক ঘন্টা আগে অভিজিৎ দা লাইভ ভিডিও করেছিলেন। ঠিক লাইভ ভিডিও করার পরে অভিজিৎ দা এলাকার অনেক নেতাকে ফোন করেছিলেন, সেই রকম ফোন এরকম আমার কাছেও এসেছিল। আমি ভয়ে অভিজিৎ দার ফোনটা তোলার সাহস পাইনি। মানে ভাবুন ভয় কাকে বলে, সেরকম ভয় কিন্তু আজকে আমরা অভিষেক ব্যানার্জির মুখে দেখছি। আজকে এরা গণতন্ত্রকে হত্যা করে গেছে 15 বছর ধরে। এরা নিজেদেরকে ভগবানের উপরে ভেবেছিল, এরা ভেবেছিল পাকিস্তান চাঁদে চলে যাবে, কিন্তু কোনোদিন তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে যাবে না। সুতরাং আজকে মানুষের যে জনরোষ তাদের উপর পড়ছে, আমরা চিন্তাভাবনা করছি যে এই তৃণমূল কংগ্রেসের জন্য এরকম একটা বড় খাঁচা বানানো যায় কিনা, সেখানে সবাইকে একসাথে সাদর আমন্ত্রণ জানানো হবে। এবং আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আপনারা জানেন যে আমরা বিজেপি হচ্ছে নিয়ন্ত্রিত শক্তি, বিজেপি সবসময় সবাইকে মানে বিরোধীদের রাখে। তারা যদি ওই দাদার কথা অনুসারে তারা যদি সেখানেও রাজনীতি করার চেষ্টা করে, সংগঠন করার চেষ্টা করে, আমি বলছি এখনো তো প্রধান বিরোধী দল তৃণমূল, যদিও আসল তৃণমূল নকল তৃণমূল, যাই হোক আমি সেটা বলছি না, কিন্তু প্রধান বিরোধী দল তো তৃণমূল কংগ্রেস। তারা বিরোধিতা করবার জায়গায় আসবেন কি করে, সাধারণ মানুষকে মুখ দেখাচ্ছেন কি করে? সেটাই বেরোলেই ডিম ছুটছে। আপনারা বলুন এইভাবে কি আন্দোলন করা যায়?